আমি শামীম এহসান খান আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা বিশেষ করে আলোচনা করব এই 2026-27 অর্থ বছরের যে বাজেটটি ঘোষিত হলো সরকার কর্তৃক। আলোচনার কেন্দ্রবিন্দুই থাকবে এবছরের বাজেট, মানে 2026-27 অর্থ বছরের বাজেট। এর অর্থনৈতিক তাৎপর্যগুলো কি সেটা আমরা যতটা সম্ভব এখানে পরিষ্কার করব, যদিও আজকে মধ্যে এটা অত বেশি পরিষ্কার করা যাবে না, কারণ আমরা বাজেটটা হলো সরকারের বা একটা রাষ্ট্রের একটা রূপকল্প বলা যায়। তারা একটা টাকা সাধারণ মানুষের কাছ থেকে আহরণ করে কর হিসেবে, আর সেই যে আহরণ করে সেটা কিন্তু সাধারণ মানুষের অনুমতি নিয়ে নয়। রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের সবসময়ের জন্যই একটা প্রবণতা থাকে অনেক বেশি কর তারা সংগ্রহ করবে, এবং কর সংগ্রহ বেশি হওয়াটাকেই বড় সাকসেস মনে করে। তারপরেও একটা হলো যে কর যা সংগ্রহ করে তার থেকে অনেক বেশি তারা ব্যয় করার চেষ্টা করে। দুষ্ট লোকের কথা হচ্ছে, যত বেশি কর হবে তত বেশি ব্যয় হবে, তত বেশি নাকি সরকারের লোকজনের আয় ইনকাম অনেক বেড়ে যাবে। এটা তো নিশ্চয়ই ওই যারা বাজেট করে তারা তো স্বীকার করবে না, তারা তো খুব গম্ভীরভাবে বলবে যে আমরা দেশের মঙ্গলের জন্যই সব কাজ করছি। আচ্ছা, মঙ্গল কতটুকু করে আর কতটুকু মানে আমরা দেখতে পাই সেটা নিয়ে আমরা এখনই আলোচনা করব। তো এবারের বাজেট হচ্ছে 9,38,000 কোটি টাকা। দেখেন পার্থক্য কিন্তু বিরাট। গতবারের বাজেট ছিল 7,30,000 গত বছরের, তার মানে হলো 2 লক্ষ কোটি টাকা বেশি। এবং গতবারে রেভিনিউ কালেকশনের টার্গেট ছিল জুন মাস পর্যন্ত, দেখা গেছে তারা 5 লক্ষ কোটি টাকাও রেভিনিউ কালেকশন করতে পারে নাই। এই জন্য অনেক বিদ্বজ্জন লোকেরা বলতে শুরু করেছে যে কোনোভাবেই তারা আগামী বছরে 5 লক্ষ কোটি টাকাও তারা রেভিনিউ কালেক্ট করতে পারবে না। হতে পারে হয়তো 6 লক্ষ কোটি টাকা হয়তো তারা কালেকশন করতে পারে। আমাদের আলোচনা থেকে আমরা বুঝতে পারবো যে এই 5 লক্ষ করুক আর 6 লক্ষ করুক আর 7 লক্ষ কোটি টাকা করুক, যেভাবে তারা খরচ করে সেটা এই অঙ্ক দিয়ে মোটেই প্রভাবিত হয় না। যেমন এবছরে রেভিনিউ বাজেট হচ্ছে এবছর 6 লক্ষ কোটি টাকা, যেটা গতবারের তুলনায় প্রায় 1 লক্ষ কোটি টাকা বেশি। তাহলে 6 লক্ষ কোটি টাকা আমার কালেকশনই করতে পারতেছে না যেখানে, কারণ এবছর 5 লক্ষ কোটি টাকা কালেকশন করতে পারছে। তার মানে আমাদের জনগণের পক্ষে কাজ করার এরা হচ্ছে প্রতিনিধি, এই বোর্ড অফ রেভিনিউ বলা হোক আর প্রধানমন্ত্রীর অর্থ মন্ত্রণালয় হোক, এদের কাজটা হচ্ছে এই টাকা সরকারের আয়ের টাকা না, এই টাকাটা হচ্ছে জনগণের টাকা। আচ্ছা, জনগণের টাকা কালেকশন করে তা থেকে জনগণের জন্য বিশেষ কাজ করার পরে তাদের বেতন ভাতা এইসব হওয়ার কথা। কিন্তু এই যে 6 লক্ষ কোটি টাকা, 6,07,000 কোটি টাকা হলো পরিচালন ব্যয়। এই 6,07,000 কোটি টাকা কিন্তু এই সরকারের পরিচালন ব্যয়। এখান থেকে কোনো টাকা কিন্তু সাধারণ মানুষ পায় না। সাধারণ মানুষ বেনিফিট হিসেবে যেটা পায় সেটাকে আমরা সচরাচর যে কথাটা বলি সেটা হলো এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যে অর্থটা ব্যয় করা হবে বলে বলা হয় সেটা হলো সাধারণ মানুষের পাওয়ার বিষয়, আর বাকিটা সম্পূর্ণ এই সরকারি লোকজনের, মানে আমলা, মন্ত্রী, কর্মচারী, ক্লার্ক, এই যে টোটাল যত সেট আপ, শুধু তাদের বেতন না, তাদের আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করে দেখছি, যত টাকা বেতন তার থেকে বেশি ভাতা, তার থেকে বেশি এই তাদের গাড়ি ঘোড়া এটসেট্রা, এই সমস্ত জিনিসের বেশি। এই যে 6,07,000 কোটি টাকা, এর মধ্যে একটা খরচ এসেনশিয়াল, সেটা হচ্ছে যেটা অতিরিক্ত ঋণ করার কারণে হয়েছে। যেমন এবছরও
গভর্নমেন্টের প্রোগ্রামের মধ্যে আছে প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি। ধরেন 1,90,000 কোটি টাকা নিজস্ব মানে দেশের অভ্যন্তরে ব্যাংক এবং অন্যান্য ঋণ নেওয়ার সংস্থা থেকে, আর ফরেন হলো 1,10,00,000 কোটি, তার মানে হলো 3 লক্ষ কোটি টাকা। এখন এই 3 লক্ষ কোটি টাকা যেটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট বাজেটের জন্য ব্যয় করা হবে, পুরোটাই হলো ঋণ করা টাকা। এবং তার পরিপ্রেক্ষিতে কী দাঁড়ায় গেল যে এই বছরও গত বছর প্রায় 1,22,000 কোটি টাকা ঋণ বাবদ সুদ বাবদ মানে শোধ করা হয়েছে, আর এবছর ধরা হয়েছে 1,27,000 কোটি টাকা। তার মানে এই যে পরিচালন ব্যয়, সেখানে থেকে ধরেন যদি আপনি 1,20,000 কোটি টাকা বা 27,000 কোটি টাকা বাদ দেন, 5 লক্ষ কোটি টাকার মতো টাকা আপনার যেটা সেটা হলো এই বেতন ভাতা এবং পরিচালনা নানা রকম খরচ, সরকারের লোকজনের খরচ, তার মধ্যে এমনকি এসি খরচ আছে, এই সমস্ত খরচই আছে। সুতরাং এবং তাদের খুব দামি দামি জাপানি গাড়ি ছাড়া তাদের প্রায়ই নাই, মানে যারা নীতি নির্ধারণ। তার অর্থ হচ্ছে যে টাকাটা মানুষ দেবে সেই টাকাটা অ্যাকচুয়ালি মানুষের প্রাপ্য, কিন্তু সেটা প্রাপ্যের কাছে ধারে কাছে যাওয়ার আগে তারা নিজেরা খরচ করে ফেলে নিজেরা। আর তাদের জন্য, মানুষের জন্য কাজ করার জন্য যে টাকা, সেই টাকাটা ধার করে খরচ করা হয়, যার ফলে প্রতি বছরই যেটা হচ্ছে, আমি 92 সালের বাজেটে দেখেছি 5,000 কোটি, 12,500 কোটি টাকা রাজস্ব আয় ছিল, রাজস্ব ব্যয় ছিল হলো 7,000-7,500 কোটি টাকা মতো, 5,000 কোটি টাকা উদ্বৃত্ত ছিল। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক বছর এইরকম বড় বড় এটাকে বলে এডিপি করা সত্ত্বেও আমার কিন্তু জিডিপি সেই হারে বাড়ে নাই। মানুষ বাড়ছে, জিডিপি বাড়ছে, কিন্তু মানুষ বাড়ার অনুপাতে নয়। কারণ আমরা একটু পরে আলোচনা করে দেখব যে কত মানুষ বেকার, এই পরিমাণ মানুষ বেকার, এত টাকা খরচ করার পরেই মানুষ বেকার। তো সুতরাং কর ওইভাবে আসছে না, কর আসছে না বলেই ক্রমান্বয়ে মানে পিছনে পড়ে যাচ্ছে। কর যা আসার কথা তার একটা অংশ সরকারি খরচ যদি রাখা হয়, তারপরে উদ্বৃত্ত থাকতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে যেটা অর্থনীতি যেটা বাংলাদেশের জন্য ঠিক মনে করি, সেটা হচ্ছে এই যে 6 লক্ষ কোটি টাকা যদি সরকারি রাজস্ব আয় হয়, বা 5.5 লক্ষ কোটি টাকা যদি সরকারি রাজস্ব আয় হয়, সেক্ষেত্রে 2 বা 2.5 লক্ষ কোটি টাকা যেটা ডেভেলপমেন্ট বাজেট এডিপি, এই 2.5 লক্ষ কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আগে কেটে রাখতে হবে। তাহলে 2.5 লক্ষ কোটি টাকা যদি 5.5 লক্ষ কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ কোটি টাকা কেটে রাখলে থাকে হচ্ছে 3 লক্ষ কোটি টাকা। এই 3 লক্ষ কোটি টাকা মানে যতটুকু বাঁচে, যদি 2 লক্ষ কোটি টাকা বাঁচে, এই 2 লক্ষ টাকায় মধ্যেই রেভিনিউ বাজেটটা শেষ করতে হবে। সরকারি খরচ, তাদের বেতন ভাতা, তাদের গ্র্যাচুইটি, হোয়াটএভার যা কিছু থাকুক, ওইটুকের মধ্যে শেষ করতে হবে। কারণ এমন অনেক মন্ত্রণালয় করা হয়েছে যেগুলো আসলে জনগণকে কোনো সার্ভিসই দিতে পারে না, অথচ এটা প্রতি বছর তাদের জন্য বিরাট অঙ্কের টাকা খরচ হয়। আমরা এখন আরেকটা দিক দেখি, সেটা হচ্ছে যে এই যে ডেভেলপমেন্ট বাজেট, এই ডেভেলপমেন্ট বাজেট যেটা সত্যিকার হলে জনগণের জন্য কাজ, সাধারণ মানুষের জন্য কাজ, সেই ডেভেলপমেন্ট বাজেটে আমরা এ নিয়ে আরও পরে অনেক বিস্তারিত আলোচনা করব। তবুও সহজ যে কথাটা দরকার সেটা হচ্ছে কতগুলো প্রজেক্ট এখানে। এই বছরের নতুন প্রজেক্টে ধার্য করা হয়েছে 1270টা, 3,16,000 কোটি টাকা। এডিপির ক্ষেত্রে বলা হচ্ছে 3 লক্ষ কোটি টাকা, কিন্তু টোটাল বলা হচ্ছে 3,16,000 কোটি টাকা। এই 16,000 কোটি টাকা দেওয়া হবে স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোকে, মানে ওই স্বায়ত্ত গভর্নমেন্টগুলোকে। এইগুলো কিন্তু আসলে কিছুই না। এগুলো আমি অন্য একটা আলোচনায় উদাহরণ হিসেবে দিয়েছিলাম, তো বলি যে এটা কোনো বিডিং করা হবে না। তার মানে কোনো ঠিকাদারদের যে বলা হয় যে তোমরা কে কত কম, সেসব কিছুই করা হবে না। জাস্ট একটা মেম্বারকে বা চেয়ারম্যানকে বলা হবে তুমি তোমার নামে হয়তো
10 লাখ টাকা আসছে, তুমি 3টা কাজ করতে হবে 10 লাখ টাকায়। তারা যেন তেন 3টা কাজ খুঁজে বের করে নিয়ে আসে, একজন ইয়াকে দায়িত্ব দেয় মেম্বারকে, সেখানে বলে দেওয়া যায় তুমি একটা 3 লাখ টাকার কাজ পাইছো। সেখানে সে 50,000 টাকার কাজ করেও 3 লাখ টাকা উসুল দেখাতে পারে। এগুলো সত্যিকার অর্থে এগুলো হচ্ছে এই যে সারা দেশে যে পলিটিক্যাল পার্টি, যে পার্টি যখন ক্ষমতায় থাকে তাদের কর্মীদেরকে জাস্ট পয়সা হাতে ধরে দেওয়ার একটা কৌশল ছাড়া আর কিছুই আমি মনে করি না। 3 লক্ষ কোটি টাকা দিয়ে সত্যিকার অর্থে অ্যাকচুয়ালি প্রজেক্ট বাস্তবায়ন করবে হচ্ছে, নতুন হচ্ছে 1270 আর পুরনো গত বছরের ছিল 1130। এটা আরও পুরনো থাকতে পারে, সব মিলে ধরেন 2400 প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। গার্হস্থ্য অর্থনীতির নিয়ম আর পৃথিবীর যে কোনো বিষয়ের অর্থনীতির নিয়ম মূলত একটা জায়গায় একদমই এক, সেটা হচ্ছে অ্যাট এ টাইম যদি অনেক বেশি জিনিসের মধ্যে টাকা ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে কোনোটাই ভালো হয় না। গ্রামে একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে, খুবই অর্থনৈতিক তাৎপর্য, এটা গ্রামের লোকেরা হর হামেশা বলতে থাকে, এটা হলো অল্প করে চষো বেশি করে ঘষো। তা আমাদের যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন হয় আমরা তার উল্টাটা দেখি সবসময়, এবং সেটা হতেই হবে, কারণ তাদের যে ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী আমার যে মেজর যে প্রবলেম, সেই মেজর প্রবলেমের 2টা বড় সলভ করতে পারবে এক্সক্লুসিভলি যদি ধরা হয় যে 2 বছর বা 5 বছর বা 7 বছরের মধ্যে সে শেষ করতে হবে। তো এইরকম মেজর প্রবলেমকে জিয়ায়ে রেখে আরও 50 রকম 100 রকম 200 রকম জিনিসে যদি হাত দেওয়া হয় তার ফলাফল তো যা হওয়ার তাই হচ্ছে। আমরা দেখতে থাকি এই যে বিশেষ করে এখন এই যে ঢাকা থেকে গাজীপুরের যে একটা র্যাপিড হাইওয়ে যে একটা করার কথা, এখানে অবর্ণনীয় যে দুঃখ, মানুষের কষ্ট, আগেই ঝঞ্ঝট ছিল, এখন আরও বেশি ওটা ভালো করতে গিয়ে খারাপের চরম। আর ওইদিকে অনেক বেশি ইন্ডাস্ট্রি আছে, ওইখান থেকে অনেক মানুষকে ঢাকায় আসতে হয় কাজ করার জন্য। একটা বাজেটে 100, 200, 500 না, হাজার প্রকল্প নিতে হবে। কেন? এই প্রকল্প কি শেষ করা লাগবে না? এবং মজার কথা হচ্ছে আমরা পরে দেখাবো, আমাদের কাছে বই আছে যে প্রকল্পগুলো, যে কী প্রকল্প নেওয়া হয়, যে এত বড় সমস্যা থাকা সত্ত্বেও এমন সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে যেগুলোর নাম আপনার পেটে বোমা মারলেও, একজন অর্থনীতির পেটের বোমা মারলেও সে ওই প্রজেক্টগুলোর নাম বলতে পারবে না। তাহলে এই অদ্ভুত কাজটা কিন্তু এইভাবে করা হয়। সুতরাং টাকা, রেভিনিউ বেশি আসলে যে আমাদের দেশের কোনো লাভ হবে তা তো না, কোনোভাবেই লাভ হবে না। কারণ এই যে আমাদের বেকারের সংখ্যা যদি আমরা দেখি, অদ্ভুত রকমভাবে অদ্ভুত সব কথা বলা হয়েছে, যেমন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের হিসাব অনুযায়ী আমাদের নাকি দেশে বেকারের সংখ্যা মাত্র 26 লক্ষ। অথচ আপনি খোঁজ নেন প্রতি দুইজনের মধ্যে যারা এবল পারসন 15 থেকে 65-র মধ্যে বয়সে, জিজ্ঞেস করলে প্রতি 2জনে একজনের দেখা যাবে কাজ নাই, আর নিয়মিত কাজ আছে এমন লোকের সংখ্যা খুবই কম। তাইলে এই যখন অবস্থা, তখন এত প্রকল্প, এগুলো কোনোভাবে এইসব কাজ দিতে পারবে তার কোনো উপায় নাই। তো সুতরাং আমরা এখানে আজকের আলোচনা শেষ করব যে এই বাজেটের যে ধরনটা অতীতের বাজেটের সঙ্গে একই, খালি একটু পরিমাণগত বেশি তফাৎ, ওই একই স্ট্রাকচার, যে অনেক বেশি প্রকল্প থাকবে। তা আমরা এই বাজেট নিয়ে এবং একেবারে বাংলাদেশের সেই এরশাদ আমলে থেকে যদি ধরা যায়, এখান থেকে যে প্রতি বছর যে বাজেটগুলো হয়, সেই বাজেটগুলোর যে ফলাফল কি দাঁড়ায় এবং কিভাবে তারা এই একই সেটিংয়ের জন্য করে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না কিন্তু তারপরে করে যাচ্ছে, এর অনুসন্ধান করব কেন এরকম হয়, এইভাবে বাজেট করার অর্থটা কি। আপনার নিজের বাজেটকে যদি আপনি চিন্তা করেন, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনি 10,000 করে 10টা প্রকল্প গ্রহণ করবেন না, আপনি এক্স্যাক্টলি একটাই হয়তো করবেন, আরেকটু 2 লাখ হলে বড় জোর 2টা করতে পারেন। 50 লাখ টাকা হলেও 3টা প্রজেক্টে আপনি হাত দেবেন না। সবচেয়ে ভালো ফল হয় একটা প্রজেক্টে হাত দিলে। তো আমরা অনুসন্ধান করে দেখব যে কীরকম আজে বাজে জিনিসের মধ্যে এই অর্থগুলো
ব্যয় করা হয় এবং সত্যিকার অর্থে কী জাতীয় কাজটা করলে এর থেকে সত্যিকার ফল পাওয়া যায়। আমি বিশেষভাবে মানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি একটা বিষয়ে। দেখবেন সচরাচর যে বাজেট আলোচনাটা করা হয় কতগুলো সংখ্যার কথা বলা হয়, আবার কতগুলো কথা বলা হয় যে পেস্টের দাম বাড়বে অথবা মানে বাল্বের দাম কমবে বা এরকম সমস্ত তথ্যগুলো এইগুলো কথা আমরা 20-30 বছর ধরে শুনে আসতেছি, 40 বছর ধরে শুনে আসতেছি, এতে কোনো লাভ হয় না। তো সেই জন্যই আমাদের এই আলোচনা নিশ্চিতভাবেই ব্যতিক্রম। সুতরাং আমি আশা করব আপনাদের এটা ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমাদের দর্শকদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের এই আলোচনা ভালো লাগলে অনেক অনেক বেশি শেয়ার করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপে রাখবেন যাতে নতুন একটা ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। একই সঙ্গে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সেখানে আপনারা খবর পেতে পারেন।